Hello student. In last class we were talking about blood group and the different type of cells and others component present in blood. As we are going through the chapter body fluid and the circulation, so blood is very important topic in here. So now today we are going to discuss about the function of thrombocyte or platelet. প্লেটলেটের ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আগের দিন আমরা রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেলের ওপরে ক্লাস করেছি। আগের ভিডিওটা দেখলে সেগুলো তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। রেড ব্লাড সেলের কাজ আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করা ফ্রম লাংস টু টিস্যু অ্যান্ড টিস্যু টু লাংস। আর হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরে আছে 5 রকম। 3 রকম হোয়াইট ব্লাড সেলকে বলা হয় গ্র্যানুলোসাইট এবং 2 রকমের হোয়াইট ব্লাড সেলকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। এই 5 রকম হোয়াইট ব্লাড সেল 5 জনে মিলে নানান রকমভাবে আমাদের শরীরকে বাইরের জার্মস বা অ্যান্টিজেন থেকে আমাদেরকে রক্ষা করে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্লেটলেট। আরেকটা যে সেল থাকে আমাদের ব্লাডের মধ্যে প্লেটলেট বা থ্রম্বোসাইট, তার কাজ। আগের দিন আমরা বলেছিলাম যে প্লেটলেট কিন্তু কোনো সেল নয়। প্লেটলেট হচ্ছে যখন আমাদের বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল তৈরি হচ্ছে, কার থেকে তৈরি হচ্ছে? একটা বড় সেল থেকে তৈরি হচ্ছে। সেই বড় সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। এই বড় সেলটার থেকে যখন রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল তৈরি হচ্ছে, তখন তার থেকে যে টুকরো টুকরো পিসগুলো বেরিয়ে আসছে, সেই টুকরো পিসগুলোকে বলা হয় প্লেটলেট। তাই জন্য প্লেটলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। প্লেটলেটকে মেনলি বলা হয় ফ্র্যাগমেন্টেশন অফ মেগা ক্যারিওসাইট বা সেল ফ্র্যাগমেন্ট। এটা একটা গোটা সেল নয়। প্লেটলেট ইজ নট আ প্রপার সেল, ইট ইজ আ ফ্র্যাগমেন্ট অফ সেল। এটা একটা গোটা কেক নয়, এটা একটা কেকের টুকরো। ঠিক সেরকম এই প্লেটলেটের কাজ হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং করা। আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে ব্লাড ক্লট হয়। এই ব্লাড ক্লটের ক্ষেত্রে আমাদের সবথেকে বড় যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে প্লেটলেট। প্লেটলেট আমাদের ব্লাডের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাড ক্লট হয় না যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো আঘাত পাচ্ছি। নর্মালি আমার শরীরের মধ্যে ব্লাড কিন্তু ফ্লো করছে, ব্লাড ক্লট হচ্ছে না। তাহলে যখন কেটে যাচ্ছে তখনই কেন ব্লাড ক্লট হচ্ছে? শরীরের মধ্যে ব্লাড ক্লট হতে পারে না, তার কারণ হোয়াইট ব্লাড সেলের নোটসটা খুললে তোমরা দেখতে পাবে, ওখানে আমরা দেখেছিলাম বেসোফিল বলে একটা সেল আছে হোয়াইট ব্লাড সেলে। তারা হেপারিন বলে একটা কেমিক্যাল আমাদের রক্তের মধ্যে সিক্রেট করে। এই হেপারিন ব্লাড ভেসেলস মানে আর্টারি ভেন এগুলোর মধ্যে ব্লাড ক্লট হতে দেয় না। সেই জন্য শরীরের মধ্যে মানে পাইপলাইনের মধ্যে ব্লাড ভেসেলসের মধ্যে আমাদের কোনোভাবেই ব্লাড ক্লট হয় না, বিকজ অফ প্রেজেন্স অফ হেপারিন। হেপারিনকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিনকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। যখন কোনো জোক মানে লিচ আমাদের শরীরের মধ্যে লেগে রক্ত খায়, যে রক্ত ও খাচ্ছে সেই রক্ত বেরিয়ে আসাটা যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য জোক তার শরীরে তৈরি হয় হেপারিন, সেটা আমাদের ওই ক্ষতস্থানে দিয়ে দেয়, যার ফলে রক্ত জমাট বাঁধে না এবং যতক্ষণ ও চায় ততক্ষণ ও আমাদের শরীর থেকে রক্ত পান করতে পারে।
লিচ বা জোকের মধ্যে আমরা হেপারিনটা দেখতে পাই। এটা ওদের খাবারটা খাওয়ার সময় ব্লাড ক্লট যাতে না হয়ে যায় তার জন্য ওরা এই হেপারিনটা তৈরি করে প্রয়োগ করে, অ্যাপ্লাই করে, তারপরে রক্ত খেতে শুরু করে। এবার আমরা চলে আসি, যখন আমাদের শরীরে কোনো জায়গা কেটে যায় তখন সেখানে কি করে ব্লাড ক্লট হয়। তখন সেখানে এইভাবে ব্লাড ক্লট, যেই পদ্ধতিতে ব্লাডটা ক্লট হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ক্যাসকেড মেকানিজম। সে পদ্ধতিটাকে বলা হয় ক্যাসকেড মেকানিজম। এই ব্লাড ক্লট হওয়ার জন্য আমাদের শরীরে 13টা ফ্যাক্টর কাজ করে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে যখন প্রথম দিকে মনে করা হয়েছিল 13টা ফ্যাক্টর আছে, আসলে টোটাল 12টা ফ্যাক্টর অ্যাকচুয়ালি টোটাল 12টা ফ্যাক্টর কাজ করে। কেন? কারণ ফ্যাক্টর নাম্বার 6 এর কোনো অস্তিত্ব পরবর্তীকালে পাওয়া যায়নি, ফলে ফ্যাক্টর নাম্বার 6কে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই ফ্যাক্টরগুলোর নাম আলাদা আলাদা, সব ফ্যাক্টরের নাম আছে, আমরা কয়েকটা ফ্যাক্টরের নাম শুধু জানবো যেগুলো আমাদের দরকার আছে। যেমন ফ্যাক্টর নাম্বার 9, এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। বিজ্ঞানী ক্রিসমাস আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 2 আর ফ্যাক্টর 1 এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ফ্যাক্টর দুটোর উপস্থিতির জন্যেই প্লেটলেটকে বলা হয় থ্রম্বোসাইট। প্লেটলেটের যে আরেকটা নাম যেটা আমরা বলছি বারবার, থ্রম্বোসাইট। কেন? কারণ প্লেটলেটের মধ্যে আছে প্রোথ্রম্বিন। প্লেটলেটের মধ্যে পাওয়া যায় প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর নাম্বার 2, তাই জন্য প্লেটলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। ফ্যাক্টর নাম্বার 5 এটা রক্তের মধ্যে সলিউবল অবস্থায় থাকে। এটা রক্তের মধ্যে সলিউবল অবস্থায় থাকে এই ফ্যাক্টরটা। ফ্যাক্টর নাম্বার 3 সেটাকেও বলা হয় থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনের জন্য আবার প্লেটলেটের নাম হয়েছে থ্রম্বোসাইট। তাহলে প্রোথ্রম্বিন আর থ্রম্বোপ্লাস্টিন থাকে বলে প্লেটলেটের নাম হয়েছে থ্রম্বোসাইট। সাইট কথার মানে হচ্ছে সেল। ফ্যাক্টর নাম্বার 4 এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ফ্যাক্টর নাম্বার 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই 5টা ফ্যাক্টরের কথা আমাদের জানলে আপাতত হবে। তাহলে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, 3, 4 আর ফ্যাক্টর নাম্বার 9। 9টাকে বলা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। 1 হচ্ছে ফাইব্রিনোজেন, এটা একদম লাস্টে ব্যবহার হয়। প্রোথ্রম্বিন তার আগেই ব্যবহার হয়, তার আগে ব্যবহার হয় থ্রম্বোপ্লাস্টিন, এবং তার আগে ব্যবহার হয় ক্যালসিয়াম আয়ন। অর্থাৎ আমরা যদি ব্লাড ক্লটিং প্রসেসটা দেখি, একদম নিচে ফ্যাক্টর নাম্বার 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এইভাবে নিচের থেকে নামকরণগুলো, নাম্বারিংগুলো হয়েছে। সব ফ্যাক্টরের ক্ষেত্রে নয়, অন্তত এই 4জন ফ্যাক্টরের ক্ষেত্রে এইভাবে নেমিংগুলো হয়েছে। এবার আমরা দেখব কিভাবে প্লেটলেট কাজ করে। প্লেটলেটের যখন আমাদের কোনো শরীরে যখন কোনো ড্যামেজ হচ্ছে, আমাদের শরীরে ড্যামেজ হলে 2 জায়গা থেকে ড্যামেজ হয়। একটা হচ্ছে বাইরের সেল অর্থাৎ স্কিন, যেটাকে আমি এখানে নাম বলতে পারি এক্সট্রিনসিক পাথওয়ে। স্কিনে বা বাইরের থেকে আমার একটা ড্যামেজ হচ্ছে, এবং ভেতরের ব্লাড ভেসেলস সেটাও কিন্তু আমার ড্যামেজ হচ্ছে, তাই জন্য চামড়া কেটে আমার রক্ত বেরোচ্ছে। তাহলে ব্লাড ভেসেলস আর স্কিন দুদিক থেকেই ইনফরমেশন যাচ্ছে, এইখানে রক্ত বেরোচ্ছে, ইমিডিয়েটলি তোমরা ব্লাড ক্লট করো, নইলে রক্ত বেরিয়ে বেরিয়ে কিন্তু রক্ত শেষ হয়ে যাবে। তাহলে বাইরের দিক থেকে, স্কিনের দিক থেকে একটা ইনফরমেশন যাচ্ছে, একটা অ্যালার্ট যাচ্ছে, আর ব্লাড ভেসেল তার থেকেও একটা অ্যালার্টনেস যাচ্ছে। প্রথমে আসছে, আমি স্কিনের দিকটা আগে করি, কারণ স্কিনের দিকটা ভীষণ ছোট, মাত্র 2টো স্টেপ আছে। 7 নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 7,
সেটা অ্যাক্টিভেটেড হয়। এই যে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমি এ লিখেছি, এর মানে হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেট। এ কথাটার মানে হচ্ছে অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেট, অর্থাৎ ফ্যাক্টরটা অ্যাক্টিভ হলো। 7 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হলো। এই অ্যাক্টিভ ফ্যাক্টর 10 নম্বরকে অ্যাক্টিভ করলো। অর্থাৎ তুমি প্রথমে অ্যাক্টিভ হলে, তুমি আমাকে অ্যাক্টিভ করলে, আমি অ্যাক্টিভ হয়ে আরেকজনকে অ্যাক্টিভ করলাম, এই রকমভাবে হয়। অর্থাৎ আমি যদি অ্যাক্টিভ না হই তাহলে আমি আমার পরে যে আছে তাকে আমি অ্যাক্টিভ করতে পারবো না। ঠিক সেরকমভাবে প্রথমে স্কিনে আমাদের থাকে ফ্যাক্টর নাম্বার 7, সেটা অ্যাক্টিভ হয়ে 10 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করলো। এখানে আমাদের স্কিনের কাজ শেষ। এবার চলে আসি ভেতরে, ব্লাড ভেসেলস। 12 নম্বর ফ্যাক্টর ড্যামেজ হওয়া মাত্রই অ্যাক্টিভ হয়ে গেল। সেই অ্যাক্টিভ ফ্যাক্টর 11 নম্বরকে অ্যাক্টিভ করলো। 11 নম্বর ফ্যাক্টর 9 নম্বরকে অ্যাক্টিভ করলো। 9 নম্বর ফ্যাক্টর 10 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করলো। তাহলে দেখো ভীষণ সহজ, একদম মানে নাম্বারের মতো 12, 11, 10 এখানে আমরা বাদ দিচ্ছি, 9, তারপরে আসছে 10। একটু উল্টে গেছে সিকোয়েন্সটা, যদি আমি ধরি তাহলে আমাদের বলতে হতো 12, 11, 10, 9, কিন্তু এটা হয়েছে 12, 11, 9, 10। তাহলে এখানেও হচ্ছে আমার 10 নম্বর ফ্যাক্টর, এখানেও হচ্ছে 10 নম্বর ফ্যাক্টর। এই 10 নম্বর ফ্যাক্টর দুদিক থেকেই অ্যাক্টিভ হলো। তার সাথে জুড়ে গেল 5 নম্বর ফ্যাক্টর আর ক্যালসিয়াম, মানে 4 নম্বর ফ্যাক্টর। ক্যালসিয়ামটা ছিল 4 নম্বর ফ্যাক্টর। ক্যালসিয়াম আর 5 নম্বর ফ্যাক্টর এই 10 নম্বর ফ্যাক্টরের সাথে জুড়ে গিয়ে কাকে অ্যাক্টিভ করলো? 2 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করলো। আবার এদিকে 10 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ করলো 1 নম্বর ফ্যাক্টরকে। অর্থাৎ 1 নম্বর ফ্যাক্টরকে এখানে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, যেটা ব্লাডের মধ্যে সলিউবল অবস্থায় থাকে। এটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন এর নাম চেঞ্জ হয়ে যায়, এটার নাম হয়ে যায় তখন ফাইব্রিন, আর এটা তখন হয়ে যায় ইনসলিউবল। ব্লাডের মধ্যে তখন আর এটা সলিউবল অবস্থায় থাকে না, তখন এটা ইনসলিউবল থ্রেডের মতো স্ট্রাকচার হয়ে যায়, ইনসলিউবল থ্রেড। সরু সরু সুতোর মতো স্ট্রাকচারে এটা কনভার্ট হয়ে যায় ফাইব্রিন, তখন এর নাম হয়ে যায় ফাইব্রিন। এই 2 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে 13 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করলো। 2 নম্বর ফ্যাক্টর এখানে কে? 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে প্রোথ্রম্বিন। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে প্রোথ্রম্বিন। এই 2 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ করলো 1 নম্বর ফ্যাক্টরকে, আর তার সাথে এটা অ্যাক্টিভ করলো 13 নম্বর ফ্যাক্টরকে। মানে 2 নম্বর ফ্যাক্টর একই সাথে দুজনকে অ্যাক্টিভ করছে, 13 নম্বর আর 1 নম্বর। 1 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে গেলে তাকে, সেটা ইনসলিউবল থ্রেড হয়েছে, এবার অনেকগুলো থ্রেড মিলে সেই ড্যামেজ জায়গাটায় একটা ক্লট, একটা জমাট বাঁধা ক্লট তৈরি করার জন্য সেখানে হেল্প করছে 13 নম্বর ফ্যাক্টরটা। 13 নম্বর ফ্যাক্টর এই ক্লটটা তৈরি করতে হেল্প করছে। মানে তোমার কাছে শুধু একটা সুতো থাকলেই তো হবে না, সেই সুতোগুলোকে জুড়ে জুড়ে একটা ক্লট তৈরি করতে হবে। এই ক্লট তৈরির কাজটা করছে 13 নম্বর ফ্যাক্টর। তাহলে আমাদের ক্যাসকেডটা কি সুন্দর,
12, 11, 9, 10, এদিক থেকে 7 আর 10। 10 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার পর তারপরে সেখানে চলে এলো 4 নম্বর ফ্যাক্টর আর 5 নম্বর ফ্যাক্টর। তিনজন মিলে 10, 4, 5 তিনজন মিলে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করলো থ্রম্বিনে। আর এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেটা 13 নম্বর ফ্যাক্টর আর 1 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করলো। 1 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে গেলে সেটার নাম হলো ফাইব্রিন। আর ফাইব্রিন হয়ে গেল ইনসলিবল, সেটাকে 13 নম্বর ফ্যাক্টর তৈরি করে দিল ক্লটে। তাহলে আমি কিছু ফ্যাক্টরের অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ স্টেজটা লিখি। ফ্যাক্টর নাম্বার 2 হলো প্রোথ্রম্বিন। ফ্যাক্টর নাম্বার 2 প্রোথ্রম্বিন, কিন্তু এটাই যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন এটার নাম হয়ে যাচ্ছে থ্রম্বিন। ফ্যাক্টর নাম্বার 1 এর নাম ফাইব্রিনোজেন, কিন্তু এটাই যখন অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তখন এটার নাম হয়ে যাচ্ছে ফাইব্রিন। ফাইব্রিনোজেন সলিবল, রক্তের মধ্যে মিশে থাকছে আমরা বুঝতে পারছি না, কিন্তু ফাইব্রিনোজেন হচ্ছে ইনসলিবল প্লাস এটা হচ্ছে সরু সরু সুতোর মতো স্ট্রাকচার তৈরি করছে। অনেকগুলো সরু সরু সুতোর মতো স্ট্রাকচার কাটা জায়গাটায় যখন ব্লক তৈরি করছে তখন সেটাকে বলছে আমরা ফাইব্রিন ক্লট। তাহলে আমি যদি একটা ছবি আঁকি, ছবিটা কীরকম হবে? এটা আমার একটা স্কিন বা ব্লাড ভেসেলস, এই জায়গাটায় হঠাৎ করে আমার ড্যামেজ হলো, কেটে গেল। কেটে যাওয়া মাত্র আমার তাহলে স্ট্রাকচারটা আমি কীরকম হয়ে গেল, এখানে এখানটা কেটে গেল, এখানটা কেটে গেল। এইবার এখান থেকে আমার বেরোতে শুরু করলো ব্লাড, এখান থেকে আমার ব্লাড বেরিয়ে যেতে শুরু করলো। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব বেরোচ্ছে, মানে মোট কথা আমার ব্লাড বেরিয়ে যাচ্ছে। তখন এইবার এই জায়গাটাতে চলে এলো আমার ফাইব্রিনোজেন। তার আগে অবশ্যই আমার ক্যাসকেড মেকানিজম হয়েছে। এইবার ফাইব্রিনোজেন এখানে রক্তের মধ্যে মিশেছিল, ফাইব্রিনোজেন তৈরি করছে ফাইব্রিন, ফাইব্রিনোজেন তৈরি করছে ফাইব্রিন, ইনসলিবল ফাইব্রিন। এই ইনসলিবল ফাইব্রিনগুলো জোড়া পাকিয়ে, জট পাকিয়ে এই জায়গাটাকে জুড়ে দিচ্ছে। ফলে এইবার এই জায়গাটাতে এসে রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল এরা আর বেরোতে পারছে না, এরা এখানটাতে আটকে যাচ্ছে, চায়ের ছাঁকনির মতো, চায়ের ছাঁকনির মতো এই জায়গাটাতে আটকে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার ফাইব্রিন ক্লট, এইটাকে বলা হচ্ছে ফাইব্রিন ক্লট, যেটা আমার পাওয়া যাচ্ছে কত নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার পর? 13 নম্বর ফ্যাক্টর ইউজ করার পর এই ফাইব্রিন ক্লটটা আমার পাওয়া যাচ্ছে। আর এইগুলো হচ্ছে আমার ফাইব্রিন, এইগুলো হচ্ছে আমার সরু সরু সুতোর মতো ফাইব্রিন। আর ফাইব্রিনোজেন সলিবল অবস্থায় থাকছে, তাই আমরা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি না। এবার যখন আমার ব্লাড ক্লটিং হয়ে গেল, ব্লাড ক্লটিং হয়ে গেল আর আমার ব্লাড বেরোচ্ছে না, শুধু ব্লাড বেরোচ্ছে না মানে সেলগুলো আর বেরোতে পারছে না। তাহলে সেলগুলো যদি আমার না বেরোয় তাহলে আমি লিখতে পারি আফটার ক্লট। আফটার ক্লট যে জিনিসটা বেরোচ্ছে সেই জিনিসটা কি? লিকুইড। কারণ চায়ের ছাঁকনির ক্ষেত্রে সেলগুলো আটকে যেতে পারে, লিকুইড তো আটকাতে পারবে না। লিকুইড অফ ব্লাড, সেটা এবার বেরোচ্ছে। আফটার ক্লট কি বেরোচ্ছে? লিকুইড, ব্লাডের লিকুইড পার্টটা, ব্লাড লিকুইডটা বেরোচ্ছে উইদাউট
উইদাউট সেল, উইদাউট সেলস। এটার নাম কি? আগের দিন আমরা করেছিলাম ব্লাডের দুটো পার্ট থাকে, একটা লিকুইড পার্ট, একটা সেল পার্ট। এটাকে বলা হচ্ছে প্লাজমা। কিন্তু এটাকে কিন্তু পুরো প্লাজমা আমি বলতে পারছি না। কেন? প্লাজমার মধ্যে আমার থাকছে ফাইব্রিনোজেন। প্লাজমার মধ্যে আমার থাকার কথা ফাইব্রিনোজেন, কিন্তু এই প্লাজমা যেটা বেরোচ্ছে তার ফাইব্রিনোজেনটা অলরেডি ফাইব্রিনে কনভার্ট হয়ে আটকে বসে আছে। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন, প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন। এইটাকেই বলা হয়, যেটা বেরোয় সেটাকেই বলা হয় সিরাম। এই জিনিসটাকেই বলা হয় সিরাম। অর্থাৎ সিরাম জিনিসটা কি? সিরাম জিনিসটা হলো যখন আমার ব্লাড ক্লট হয়ে গেল, ব্লাড ক্লট আমার যখন একবার হয়ে গেল, ব্লাড ক্লট যখন আমার হয়ে গেল, তখন সেলগুলো, সেল কান্ট গো আউট, সেলগুলো আর বেরোতে পারছে না। বাট লিকুইড বা বলতে পারি প্লাজমা ক্যান স্টিল go through that fibrin clot, but this plasma does not have fibrinogen right now. Fibrinogen. Why? Because it convert into clot. Fibrinogen convert into clot. তার মানে যেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন। যেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন। এটাকেই বলা হচ্ছে সিরাম। তাহলে ব্লাড ক্লটিংয়ের গল্পটা কত মজাদার। 13টা ফ্যাক্টর, মানে অ্যাকচুয়ালি 12টা ফ্যাক্টর একজন আরেকজনের সাথে কাজ করে, এবং লাস্ট অবধি গিয়ে দেখা যায় যে একটা ফ্যাক্টর আছে যেটা আমাদের শরীরের ব্লাডের মধ্যে অলরেডি সলিবল অবস্থায় আছে, ফাইব্রিনোজেন। সেই ফাইব্রিনোজেনটা সলিবল হয়ে যায় এবং সুতোর মতো স্ট্রাকচার তৈরি করে। এবার দেখো, যখন সেটা সুতোর মতো স্ট্রাকচার তৈরি করছে, অনেকগুলো সুতো এইভাবে জট পাকিয়ে গেলে তখন সেটা হয়ে যাবে একটা ক্লট। আর এই ক্লটের মধ্যে দিয়ে তখন ব্লাড যদি পাস করতে চায়, সেলগুলো আটকে যাবে এবং আর লিকুইডটা ছাড়া আর অন্য কিছু বেরোবে না। আর লিকুইড মানে ব্লাডের লিকুইড মানে হচ্ছে প্লাজমা, কিন্তু প্লাজমা পুরোটা বেরোতে পারছে না, কারণ ফাইব্রিনোজেন অলরেডি যখনই ওখান দিয়ে যাচ্ছে ফাইব্রিনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে প্লাজমা উইদাউট ফাইব্রিনোজেন। যেটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে সিরাম। এবার তোমাদের সামনে ক্যাসকেড মেকানিজমটা সুন্দর করে দেওয়া আছে। এবার মনে করো 11 নম্বর ফ্যাক্টরটা আমার শরীরে নেই, তাহলে কি হবে? 12 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভেট হলো, কিন্তু সে তো কাউকে অ্যাক্টিভেট করতে পারবে না। সে কিন্তু 9 নম্বরকে অ্যাক্টিভেট করতে পারবে না, এটা করতে পারা যায় না। তাকে 11 নম্বরকেই অ্যাক্টিভেট করতে হবে। ব্যাস, ওখানেই মেকানিজমটা স্টপ হয়ে গেল। স্কিনের দিক থেকে একটু হতে পারলো, কিন্তু এদিক থেকে যে ফ্যাক্টরটা কাজ করছিল সেটা হচ্ছে না। স্কিনের দিক থেকে হলে সেটা একটু স্লো হয়। এই প্রসঙ্গে বলে রাখি যে এক্সট্রিনসিক পাথওয়ে আর ইন্ট্রিনসিক পাথওয়ের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এক্সট্রিনসিক পাথওয়ে ভীষণ স্লো আর ভীষণ অল্প হয়, আর ইন্ট্রিনসিক পাথওয়ে ভীষণ ফাস্ট হয়। তাহলে যদি ব্লাড ক্লটিং খুব স্লো করে হয়, তাহলে বুঝতেই পারছো ততক্ষণে অনেক ব্লাড আমাদের বেরিয়ে যাবে। আর ইন্ট্রিনসিক পাথওয়ে খুব তাড়াতাড়ি ব্লাডটা ক্লট করে, সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের রক্তটা জমাট বেঁধে যায়, বেশি ব্লাড লস হয় না।
এবার আমার যদি 11 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ফ্যাক্টরটা যদি আমার না থাকে, তাহলে তো আমার ব্লাড ক্লটই হবে না। প্রথ্রম্বিন কোনোদিন থ্রম্বিনে কনভার্ট হবে না, ফাইব্রিনোজেন কোনোদিনই ফাইব্রিনে কনভার্ট হবে না, তাহলে আমার ব্লাড ক্লট হবে না। আমার শরীর থেকে কন্টিনিউয়াসলি ড্যামেজ হওয়া মাত্র রক্ত বেরোতে থাকবে এবং রক্ত বেরোতে বেরোতে আমি একসময় এক্সেসিভ ব্লাড লসের জন্য মারা যাব। এই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। অ্যাবসেন্স অফ এনি ফ্যাক্টর কজেস নো ব্লাড ক্লটিং। এই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। এটা একটা জেনেটিক ডিজিজ, এটা সবার হয় না। কার হয় এই রোগটা? এই রোগটা এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। এই ডিজিজটা থাকে এক্স ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ আমাদের যে সেক্স ডিটারমিনিং ক্রোমোজোম আছে এক্স এক্স বা এক্স ওয়াই, এক্স এক্স বা এক্স ওয়াই, এই এক্স ক্রোমোজোমের মধ্যে এই ডিজিজটা থাকে। তাহলে ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে, কিন্তু এটা একটু রেয়ার ডিজিজ। কোন কোন হিমোফিলিয়ার ক্ষেত্রে এই মানে কোন কোন ফ্যাক্টর অ্যাবসেন্ট হলে হিমোফিলিয়া হয় না, নাকি শুধুমাত্র আমার একটা ফ্যাক্টরের ক্ষেত্রেই আমার হিমোফিলিয়ার গল্পটা হচ্ছে? ফ্যাক্টর নাম্বার 8, ফ্যাক্টর নাম্বার 8 যদি আমার অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে বলা হয় হিমোফিলিয়া এ। ফ্যাক্টর নাম্বার 9 অ্যাবসেন্ট থাকলে সেটাকে বলা হয় বি। আর ফ্যাক্টর নাম্বার 11 যদি আমার অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে বলা হয়, সেই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া সি। 3 ধরনের হিমোফিলিয়া এখনো পর্যন্ত রিপোর্টেড আছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি হিমোফিলিয়া এর একটা নাম আরেকটা আলাদা করে লিখেছি, রয়্যাল ডিজিজ। কেন লিখেছি? তার পিছনে একটা মজাদার ঘটনা আছে। এই হিমোফিলিয়া এ পাওয়া গেছিল, সবার প্রথমে রিপোর্ট হয়েছিল কুইন ভিক্টোরিয়ার মধ্যে। কুইন ভিক্টোরিয়ার এই হিমোফিলিয়া এ মানে 8 নম্বর ফ্যাক্টর অ্যাবসেন্সে যে হিমোফিলিয়াটা সেটা ছিল। তখনকার দিনে রাজারা শুধু রাজবংশের মধ্যেই বিয়ে করত, ফলে রানী ভিক্টোরিয়ার ছেলে মেয়েদের সাথে অন্য দেশের রাজা, রাজপুত্র, রাজকন্যাদের বিয়ে হয়েছিল। ফলে এই ডিজিজটা মানে হিমোফিলিয়া এ ডিজিজটা সেই সময় 1800 সময়, ওই শতাব্দীতে, ওই ডিকেডে শুধুমাত্র রাজবংশের মধ্যেই দেখা দিত। খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ রাজবংশের যারা তারা সাধারণ মানুষের সাথে বিয়ে করবে না, ফলে রোগটা সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছিল না। রাজবংশের রাজা, রাজকন্যা এরা শুধুমাত্র আরেকটা দেশের রাজাদেরই বা রানীদেরই বিয়ে করবে। ফলে এই হিমোফিলিয়া এ বা ফ্যাক্টর 8 অ্যাবসেন্সের ডিজিজটা, যেটা রানী কুইন ভিক্টোরিয়ার মধ্যে ছিল, সেই ডিজিজটা সেই সময় ইউরোপের যত রাজবংশ ছিল তাদের সবার মধ্যে রোগটা ছড়িয়ে গেছিল। তখন মনে করা হতো যে এই রোগটা শুধু রাজাদেরই হয়, এটা রয়্যাল ডিজিজ। সেই জন্য এই রোগটার নাম তখন হয়েছিল ফ্যাক্টর, যখন আবিষ্কার হয়েছিল আচ্ছা ব্লাড ক্লটিংয়েরও একটা প্রবলেম হতে পারে, তখন এটার নাম দেওয়া হয়েছিল রয়্যাল ডিজিজ। পরবর্তীকালে দেখা গেল না, শুধুমাত্র ফ্যাক্টর 8-এর অ্যাবসেন্সে হিমোফিলিয়া হয় তা নয়, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11ও যদি না থাকে বা এরকম ঘটনা ঘটেছে কারো কারো শরীরে ফ্যাক্টর 9 আর 11ও নেই, তখন তাদেরও হিমোফিলিয়া হবে, ব্লাড ক্লটিং হবে না অবশ্যই। সেই হিমোফিলিয়াগুলোর নাম হলো এ আর বি, বি আর সি। এবার গল্পটা হচ্ছে, নেক্সট যে গল্পটা আমি বলতে যাচ্ছি,
এই হিমোফিলিয়া, এবার খুব স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসবে যে যদি আমার ব্লাড ক্লটিং নাই হয় তাহলে কি সেই ব্যক্তিটা মারা যাবে? আসলে এখন এটার খুব ভালো চিকিৎসা বেরিয়েছে। চিকিৎসাটা হচ্ছে, যদি কারোর হিমোফিলিয়া থাকে এবং তার যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো ল্যাবে বা ওষুধের দোকানে বা মেডিকেল সায়েন্স সেন্টারগুলোতে পাওয়া যায়। তাকে তখন বাইরের থেকে এই ফ্যাক্টরগুলো ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে দিয়ে দেওয়া হয়। তার ফলে তার আর তখন ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তাহলে ব্লাড ক্লটিং আমরা থ্রম্বোপ্লাস্টিনের ক্ষেত্রে ফাংশন দেখলাম, থ্রম্বোপ্লাস্টিন কিভাবে ক্যাসকেড হিসেবে কাজ করে সেইটা আমরা দেখলাম, এবং দেখলাম যে যদি আমাদের কোনো ফ্যাক্টর, এই 13টা ফ্যাক্টরের মধ্যে যদি কোনো ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে সেটাও আমরা জানলাম। এখানে আমরা আরেকটা জিনিসও দেখলাম, সেটা হচ্ছে ফ্যাক্টরগুলো যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন তাদের নামও আলাদা আলাদা হয়ে যায়। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেট হয়ে গেলে তার নাম হয় থ্রম্বিন, ফাইব্রিনোজেন অ্যাক্টিভেট হয়ে গেলে তার নাম হয় ফাইব্রিন। আর এবং জানলাম যে যদি ব্লাড ক্লটিং হয়ে যাওয়ার পর যে হালকা ইয়েলোইশ কালারের যে লিকুইডটা বেরোতে থাকে আমাদের শরীর থেকে, ক্ষতস্থান থেকে, সেটাকে বলা হয় সিরাম। এটার কালার হচ্ছে পেল ইয়েলো, এটার কালার হচ্ছে পেল ইয়েলো। এর মধ্যে প্লাজমার সমস্ত উপাদানটাই থাকে, শুধুমাত্র ফাইব্রিনোজেন থাকে না, কারণ ফাইব্রিনোজেন অলরেডি ক্লটিংয়ে ব্যবহার হয়ে গেছে। নেক্সট আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমে সবথেকে মেন এবং ইম্পর্টেন্ট অর্গ্যান, সেটা হচ্ছে হার্ট। হার্টকে বলা হয় ব্লাড পাম্পিং অর্গ্যান। হার্ট সবার আছে, নন কর্ডাটা, কর্ডাটা সব অ্যানিমেলের ক্ষেত্রেই আছে। শুধু পার্থক্যটা কি? নন কর্ডাটার ক্ষেত্রে বডির সামনের দিকে, ডরসাল সাইডের দিকে নেই, পিঠের দিকে আছে। আমাদের হার্ট আছে কিন্তু সামনের দিকে। আমাদের যখন ওপেন হার্ট সার্জারি হয় কোনো মানুষের, যদি দেখে থাকো ভিডিওতে বা ফ্যামিলিতে যদি কারোর হয়েছে, দেখবে বুকের সামনেতে স্টিচের দাগ, অর্থাৎ সামনের থেকে ওপেন করে হার্টটাকে বার করে কাজ করে। অর্থাৎ আমাদের হার্ট আছে আমাদের সামনের দিকে ভেন্ট্রাল সাইডে, আমরা কর্ডাটা। আর যারা নন কর্ডাটা তাদের ক্ষেত্রে হার্ট আছে পেছন দিকে, ব্যাক সাইডে, পিঠের দিকে, ডরসাল সাইডে। আরও একটা ডিফারেন্স আছে, যারা নন কর্ডাটা তাদের হার্ট নার্ভ দিয়ে কন্ট্রোলড হয়, সেই জন্য সেই হার্টটাকে বলা হয় নিউরোজেনিক হার্ট। আমাদের হার্ট কন্ট্রোল হয় মাসেলস দিয়ে, সেই জন্য আমাদের হার্টকে বলা হয় মায়োজেনিক হার্ট। এই প্রসঙ্গে তোমরা বলবে যে মাসেল দিয়ে যদি হয় তাহলে কি আমাদের হার্ট বিটের সাথে ব্রেন বা নার্ভের কোনো সম্পর্ক নেই? আছে, কিন্তু তার সাথে হার্ট বিট বা হার্ট পাম্পের কোনো সম্পর্ক নেই। আমাদের হার্ট একটা খুব স্পেশাল মাসেল দিয়ে তৈরি, যেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। ভীষণ স্পেশাল মাসেল দিয়ে আমাদের হার্ট তৈরি। এই কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি বলেই আমাদের হার্টকে বলা হয়, শুধু তাই নয়, তৈরি বলে তাই নয়, এই কার্ডিয়াক মাসেলের ক্ষমতা আছে নিজে নিজে রিদম তৈরি করার। তার জন্য আমাদের হার্ট নার্ভের উপস্থিতি ছাড়াও
পাম্প করতে পারে। আবারও রিপিট করছি, as human heart is myogenic heart, that means it is totally controlled by cardiac muscle, it can create its own rhythm without nerve. It can pump without nerve impulse, it can pump. আচ্ছা, এবার যেটা তাহলে হার্টের ক্ষেত্রে আমরা যেটা বলছি কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেল একটা ভীষণ স্পেশাল মাসেল। কার্ডিয়াক মাসেল একটা ভীষণ স্পেশাল মাসেল। এই মাসেল, এটার কোনো দরকার নেই, এটা ডাজ নট নিড ব্রেন টু ক্রিয়েট রিদিম। কেন? ওয়াই? তার কারণ ইট হ্যাজ অলরেডি, এটার একটা নিজস্ব নোড আছে। এটা আমরা আস্তে আস্তে হার্টের স্ট্রাকচারে পড়ব। এর আরেকটা নাম আছে, এটা তোমরা শুনেছ, ভীষণ কমন, পেসমেকার। এটা খারাপ হয়ে গেলেই আমরা তখন আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করি বাই ডক্টর অ্যান্ড বাই সার্জারি। এটা হচ্ছে অরিজিনাল পেসমেকার। এই পেসমেকার হার্টের রিদমটাকে ক্রিয়েট করে, এটাই হার্টের রিদমটাকে ক্রিয়েট করে। এইবার এর ফলে কি হয়, ইফ এটিপি আর অক্সিজেন যদি সাপ্লাই কন্টিনিউ থাকে, এদের সাপ্লাই যদি কন্টিনিউ থাকে তাহলে হার্ট, একটা হিউম্যান হার্ট বডির বাইরে, আউটসাইড দ্য বডি 4 থেকে 6 ঘন্টা বেঁচে থাকে, ভায়াবেল থাকে। আর এর মধ্যেই যদি কেউ চায়, কোনো পেশেন্টের বাড়ির লোক যদি চায়, তাহলে তারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করার জন্য একটা শহর থেকে আরেকটা শহর বা একটা হসপিটাল থেকে একটা হসপিটালে ইজিলি সময় দেওয়া যায়। কেন সময় দেওয়া যায়? বিশেষ করে হার্টের ক্ষেত্রে, কারণ বডির থেকে হার্ট বের করে নেওয়ার পরেও সেই হার্ট ব্রিথ করতে পারে, পাম্প করতে পারে, যদি তাকে এটিপি আর অক্সিজেন সাপ্লাই করা যায়। আর অক্সিজেন সাপ্লাই করা কেনই বা যাবে না? এমন একটা বক্সের মধ্যে হার্টটাকে রাখতে হবে যাতে হার্টটা ঠান্ডা থাকে এবং যথেষ্ট অক্সিজেন পায়। যখনই হার্ট যথেষ্ট অক্সিজেন পাচ্ছে, তখনই হার্ট মিনিমাম 4 থেকে 6 ঘন্টা, বয়সের উপর ডিপেন্ড করবে। একটা অল্প বয়সী মানুষের হার্ট বেশিক্ষণ সারভাইভ করতে পারবে, আর একটা অলরেডি বয়স্ক মানুষের হার্ট কম সময় সারভাইভ করতে পারবে। তো সেই সময়ের উপর মানে অক্সিজেন সাপ্লাই করতে থাকলে হার্টটা শরীরের বাইরেও, ওই মেডিকেল বক্সের মধ্যেও হার্টটা ভায়াবেল থাকবে। এবং সেই সময়ের মধ্যে একটা নার্সিংহোম থেকে আরেকটা নার্সিংহোমে হার্ট নিয়ে গিয়ে পেশেন্টের বডিতে সেটা ট্রান্সপ্লান্ট করা যাবে। এবং মেডিকেল হিস্ট্রিতে এরকম প্রচুর হয়েছে। এক শহর থেকে আরেক শহরে প্লেনের মাধ্যমে বা হাই রোডের মাধ্যমে হার্ট নিয়ে গিয়ে সেই হার্টটাকে পেশেন্টের বডিতে ট্রান্সপ্লান্ট করানো হয়েছে। 4 থেকে 6 ঘন্টার মধ্যেই কাজটা করতে হবে। আর এটা একমাত্র সেই জন্যই সম্ভব, আমাদের হার্ট শরীরের বাইরেও ব্রিথ করতে পারে, পাম্প করতে পারে, কারণ হার্টের সাথে আমাদের ব্রেনের কোনো যোগাযোগ নেই। হার্ট নিজের কাজ নিজে করতে পারে, কারণ হার্ট এমন একটা মাসল দিয়ে তৈরি
সেই মাসেলটার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। এটা একটা ভীষণ স্পেশাল মাসেল। আর এই মাসেলের মধ্যে একটা পার্টিকুলার জিনিস আছে যেটাকে আমরা পেসমেকার নামে জানি। এই পেসমেকারটাই হার্ট ব্রিথ করাতে বা হার্ট পাম্প করাতে হেল্প করে, তার সাথে ব্রেনের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা যে আলোচনাটা করছিলাম যে হার্ট, নন কর্ডাটা আর কর্ডাটার ক্ষেত্রে ডিফারেন্স কী। একটা হিউম্যানকে ভাবলেই তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। আমাদের হার্ট সামনের দিকে থাকছে অর্থাৎ ভেন্ট্রাল সাইডে, এবং আমাদের হার্ট মায়োজেনিক, ব্রেনের কোনো কানেকশান এখানে নেই। নন কর্ডাটার ক্ষেত্রে ঠিক উল্টো, হার্ট থাকছে পিছন দিকে ডরসাল সাইডে এবং তাদের হার্টের সাথে তাদের নার্ভের কানেকশান আছে। এবার আমি চলে আসি বিভিন্ন ধরনের কর্ডাটার হার্টে কটা করে চেম্বার। নর্মালি আমরা জানি হার্টের 4টে চেম্বার, কিন্তু সেটা হিউম্যানের ক্ষেত্রে। যদি আমরা মাছেদের ক্ষেত্রে আলোচনা করি তাহলে দেখব মাছেদের 2টো চেম্বার, একটা অরিকেল আর একটা ভেন্ট্রিকেল। অ্যামফিবিয়াদের 3টে চেম্বার, 2টো অরিকেল কিন্তু একটা ভেন্ট্রিকেল। রেপটাইলদের 3.5খানা চেম্বার, অর্থাৎ 2টো অরিকেল আর ভেন্ট্রিকেলটা এরকমভাবে ভাগ হতে গিয়েও পুরোপুরি ভাগ হয়নি। এটা অরিকেল স্ট্রাকচার। আচ্ছা, আর ভেন্ট্রিকেলটা ভাগ হতে গিয়েও পুরোপুরি ভাগ হয়নি, ইনকমপ্লিট ডিভাইড, সেই জন্য 3.5খানা বলা হচ্ছে। কিন্তু এর আবার এক্সেপশান আছে। এক্সেপশান কে? এক্সেপশান হচ্ছে ক্রোকোডাইল। ক্রোকোডাইলের হচ্ছে 4টে চেম্বার হার্ট। ক্রোকোডাইলের হার্ট আবার ফুললি 4টে চেম্বার। তাহলে রেপটাইলদের মধ্যে সব রেপটাইলের কিন্তু 3.5খানা চেম্বার নয়, ক্রোকোডাইলের 4টে চেম্বার, আর বার্ড আর ম্যামেলসের ক্ষেত্রে 4টে করে চেম্বার, অর্থাৎ 2টো অরিকেল 2টো ভেন্ট্রিকেল। তাহলে দেখো ইভলিউশনের গল্পে যদি আমরা চলে যাই, একদম ইভলিউশনের মতো করে যদি আমরা দেখি, তাহলে দেখব যে কি সুন্দরভাবে এটা আমাদের অরিকেল হাফ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব পুরো আস্তে আস্তে কর্ডাটার ক্ষেত্রে যত ইভলিউশন এগোচ্ছে তত হার্টের চেম্বারের নাম্বার বাড়ছে। 2টো, 3টে, 3.5, 4টে। যত ইভলিউশন বাড়ছে হার্টের চেম্বারের নাম্বারও বাড়ছে। 2টো, 3টে, 3.5খানা, 4খানা। তাহলে এই হলো আমাদের হার্টের গল্প। তাহলে হার্ট তো আমাদের মধ্যে পাম্প করছে, ব্লাডটাকে সারা শরীরে পাঠাচ্ছে, আবার সারা শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে লাংসে পাঠাচ্ছে। এই যে সিস্টেম, অর্থাৎ সার্কুলেটরি যে সিস্টেম, এই সার্কুলেটরি সিস্টেমের 2টো ভাগ আছে। একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম পাওয়া যাচ্ছে আর্থ্রোপোডা, মোলাস্কা আর একাইনোডার্মাটার মধ্যে। আমরা যদি ক্লাসিফিকেশনের গল্প দেখি, আমাদের অলরেডি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়া হয়ে গেছে। ফাইলামগুলোর নাম আমরা প্রথম থেকে বলতে থাকি: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, নিমাটোডা বা অ্যাস্কেলমিনথিস, তারপরে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, ভার্টিব্রাটা, কর্ডাটা। টোটাল 10খানা ফাইলাম। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা বা রাউন্ডওয়ার্ম, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। কর্ডাটার মধ্যে আবার আমরা ক্লাসের ডিভিশন দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যে 6খানা, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা, প্রথম যে 6টা ফাইলাম, এই প্রথম 6টা ফাইলামে কোনো সার্কুলেটরি সিস্টেম থাকে না।
প্রথম 6টা ফাইলামে কোনো সার্কুলেটরি সিস্টেমে প্রেজেন্ট নেই। তাহলে পরের 6টা ফাইলাম কারা কারা? অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা হয়ে গেল, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। পরের যে 6টা তার মধ্যে প্রথম হচ্ছে অ্যানিলিডা। এই অ্যানিলিডা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম শো করছে। আবার আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা পরের 3জন ওপেন সার্কুলেটরি সিস্টেম শো করছে এবং অল ভার্টিব্রাটা বা কর্ডাটা যারা অল কর্ডাটা তারা শো করছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমাদের ক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে কাদের সার্কুলেটরি সিস্টেম নেই, আর কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে অ্যানিলিডা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এটাকে আমি এক্সেপশন বলতে পারি। আর এটা বলতে পারি যে অল কর্ডাটা হ্যাভিং ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আর অল নন কর্ডাটা হ্যাভিং ওপেন সার্কুলেটরি সিস্টেম, এটা আমি বলতেই পারি। এবার কথা হচ্ছে এই ওপেন সার্কুলেটরি সিস্টেম বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানেটা কি? আমি একটা ছবি আঁকি। তোমরা সবাই অ্যাকোয়ারিয়াম দেখেছো। অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ ঘুরে বেড়ায়, অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ আছে। আর এখানে থাকে একটা পাম্প বক্স বা ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্প কি করে? জলটাকে ভেতরে নেয় আর জলটাকে বাইরে ছাড়ে, ফিল্টার করে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ফিল্টার। অ্যাকোয়ারিয়ামের ফিল্টার জলটাকে ভেতরে নিচ্ছে আর জলটাকে অ্যাকোয়ারিয়ামের মধ্যেই এটা আবার ছেড়ে দিচ্ছে, আর সব মাছগুলো জলের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। আমাদের বাড়ির ক্ষেত্রে যদি একটা হাউস প্ল্যান দেখো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা পাম্প আছে। এই ফিল্টারটাকে আমি পাম্প বলতে পারি, এটাও এক ধরনের পাম্প অবশ্যই। আমাদের বাড়ির ক্ষেত্রেও একটা পাম্প আছে। এই পাম্প কি করছে? মাটির থেকে জল নিচ্ছে, আন্ডারগ্রাউন্ড থেকে জল তুলছে এবং সেই জলটাকে পাইপ দিয়ে কিচেন, বাথরুম, তারপরে অন্য কোনো রুম আর অন্য কোনো জায়গায়, ব্যালকনি, এইসব জায়গায় সেই জলটাকে পাইপ দিয়ে পাঠাচ্ছে। অর্থাৎ এই পাম্প কিন্তু জলটাকে তুলে নিয়ে এরকমভাবে সারা ঘরে জলটা ছিটিয়ে দিচ্ছে না, সে পাইপের মধ্যে করেই জলগুলোকে পাঠাচ্ছে। আর এখানে ফিল্টারটা কি করছে? জলটাকে নিচ্ছে, জলটাকে ছাড়ছে। কোনো পাইপ সিস্টেম এখানে নেই। এই অ্যাকোয়ারিয়াম সিস্টেমটাকে বলা হয় ওপেন সার্কুলেটরি সিস্টেম, আর বাড়ির ক্ষেত্রেরটাকে বলা হয় ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। কীরকম? একটা বডি, এই বডির মধ্যে বিভিন্ন অর্গ্যান আছে। হার্ট আছে, নেফ্রিডিয়া আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে, ম্যালপিজিয়ান টিউবুলস আছে, আর তার মধ্যে আছে প্রচুর পরিমাণে লিকুইড। ওদের ক্ষেত্রে তো আমরা ব্লাড বলতে পারবো না, ওদের ক্ষেত্রে আমরা বলবো হিমোলিভ। তো প্রচুর পরিমাণে আছে লিকুইড। হার্ট কি করছে? লিকুইডটাকে নিচ্ছে, লিকুইডটাকে ছাড়ছে। এখানে কোনো পাইপলাইনের মধ্যে দিয়ে অর্গ্যানগুলোতে কোনো ব্লাড যাচ্ছে না, অর্গ্যানগুলো
ঠিক যেন মনে হচ্ছে ব্লাডের মধ্যে ভেসে বেড়াচ্ছে মাছের মতো। এই হার্ট শুধু কি করছে, ব্লাডটাকে নিচ্ছে, ব্লাডটাকে ছাড়ছে, মানে একটা ফ্লো কন্টিনিউ করে যাচ্ছে জাস্ট। আর যখন ব্লাডের মধ্যে এটা ভেসে থাকছে তখন এই অর্গ্যানগুলো ব্লাড থেকে অক্সিজেনটা নিচ্ছে। আর কর্ডাটার ক্ষেত্রে কি হচ্ছে, হিউম্যানদের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি একটা হিউম্যানের ক্ষেত্রে আঁকি তাহলে এটা হচ্ছে একটা হার্ট। হার্ট থেকে ব্লাড সমস্ত বডি অর্গ্যানগুলোতে যাচ্ছে, লাংসে যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে। হার্টের থেকে সমস্ত অর্গ্যানগুলোতে ব্লাড যাচ্ছে, আবার সমস্ত অর্গ্যানগুলোর থেকে ব্লাড অন্য আরেকটা পাইপলাইনের মাধ্যমে সেখান থেকে ফিরে হার্টে চলে আসছে। অর্থাৎ এখানে হার্ট অর্গ্যানগুলোকে রক্তে স্নান করিয়ে দিচ্ছে না। এটাই হলো ওপেন আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের পার্থক্য। অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেমে অর্গ্যানগুলো রক্তের মধ্যে বাথেড ইন বডি ফ্লুইড, আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে কি হচ্ছে, ব্লাড ফ্লোস থ্রু ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের মধ্যেই থাকছে। সেই জন্য এই ওপেন সার্কুলেটরি সিস্টেম আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আরও একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানেই লিখে দিই তোমাদের সুবিধা হবে। আরেকটা ডিফারেন্স হচ্ছে এই বডি ক্যাভিটি ফিল্ড উইথ ব্লাড, কিন্তু এখানে এরকম কোনো ঘটনা নো সাচ কেস, কারণ এখানে বডি ক্যাভিটির মধ্যে ব্লাড আসছে না, ব্লাড তো পাইপলাইনের মধ্যেই থাকছে। এটাই হচ্ছে ওপেন আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ডিফারেন্স। ওপেন সার্কুলেটরি সিস্টেম কোথায় পাওয়া যাচ্ছে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কোথায় পাওয়া যাচ্ছে, আর ওপেন আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ডিফারেন্স হচ্ছে এটা। এবার আমরা চলে আসছি এই যে বডি ক্যাভিটি ইন কেস অফ ওপেন সার্কুলেটরি সিস্টেম। এই ওপেন সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে বডি ক্যাভিটির মধ্যে, এটা আমি হার্ট আঁকছি, বডি ক্যাভিটি filled with blood or lymph, এইটাকে বলা হয় হিমোসিল। তোমরা এই শব্দটা আগেও জেনেছো যে সিল কথার মানে হচ্ছে বডি ক্যাভিটি, তাই জন্য যাদের মধ্যে ক্যাভিটি থাকে তাদেরকে বলা হয় সিলোমেট অ্যানিমেল। আর তাদের মধ্যে যেহেতু ব্লাড আছে তাই জন্য সেই বডি ক্যাভিটির নাম হয়ে গেল হিমোসিল। কিন্তু আবার ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোজড সার্কুলেটরির ক্ষেত্রে আমরা যে ব্লাড ভেসেলের কথা বললাম, 3 ধরনের ব্লাড ভেসেল দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন, আরেকটা হচ্ছে ক্যাপিলারি। এদের মধ্যে পার্থক্য কি আছে? নিশ্চয়ই আছে, না থাকলে কেন
এইগুলোর নাম তিনটে আলাদা আলাদা হলো। তাহলে আমরা সেটা দেখে নিই ওপেন সার্কুলেটরি সিস্টেমের ডিফারেন্সটা কি। আর্টারি, ভেন আর হচ্ছে ক্যাপিলারি। আর্টারির যে ভেতরের মাঝখানের জায়গাটা লুমেন, যেটাকে বলা হয় লুমেন, ভীষণ ন্যারো। ভেনের সেটা অনেক বেশি চওড়া, ওয়াইড। ক্যাপিলারির ক্ষেত্রে নর্মাল, খুব ছোটও নয় খুব বেশিও নয়। আর্টারির বাইরে যে লেয়ারগুলো আছে, আর্টারির বাইরের যে লেয়ার আছে, বাইরের যে লেয়ার সেটা ভীষণ মোটা। ভেনের ক্ষেত্রে সেটা ভীষণ পাতলা, ক্যাপিলারির ক্ষেত্রে অনলি ওয়ান লেয়ার। আর্টারির মধ্যে, আর্টারি কাকে বলে? আর্টারির ডিরেকশন হচ্ছে, আর্টারি কোন দিক থেকে কোন দিকে যায়? অ্যাওয়ে ফ্রম হার্ট, অ্যাওয়ে ফ্রম হার্ট, সেটাকেই বলে আর্টারি। হার্টের থেকে যেটা দূরে যায়। তোমরা ছোটোবেলায় শিখে এসেছো যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা একদম ভুল ডেফিনেশন। কারণ তুমি যখন এই কথাটা বলবে তোমাকে এক্সেপশন হিসেবে পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেনের কথা বলতে হবে। কিন্তু তুমি যদি বলো আর্টারি হচ্ছে সেই ব্লাড ভেসেল যেটা ব্লাডকে হার্টের থেকে দূরে নিয়ে যাচ্ছে, তখন আর তোমার কোনো এক্সেপশন আসবে না। সমস্ত আর্টারি, নর্মাল আর্টারি, পালমোনারি আর্টারি সব এই ডেফিনেশনের আন্ডারে চলে আসবে। তাহলে অ্যাওয়ে ফ্রম হার্ট হচ্ছে আর্টারি, ভেন হচ্ছে টুয়ার্ডস দ্য হার্ট, টুয়ার্ডস দ্য হার্ট, আর ক্যাপিলারি হচ্ছে বিটুইন আর্টারি আর ভেন। আর্টারি আর ভেনের মাঝে হচ্ছে ক্যাপিলারি। আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ভেনের মধ্যেই একমাত্র, এটা যেহেতু ভেনের মধ্যেই হচ্ছে তাই আমি এখানে লিখছি, ভেনের মধ্যে একমাত্র ভালভ প্রেজেন্ট। ভেনের মধ্যে ভালভ, এই যদি ভেনের পাইপলাইন হয়, ভেনের মধ্যে এরকম ভালভ থাকে টু মেক শিওর যে ব্লাড সবসময় ওয়ান ডিরেকশানেই পাস করবে। ব্লাড যাতে অন্য কোন মানে দুদিকে ডিরেকশানে পাস না করে, সেই জন্য ভেনের মধ্যে ভালভ প্রেজেন্ট আছে। আর্টারির মধ্যে এটা দরকার হয় না, কারণ আর্টারির মধ্যে ব্লাডের প্রেশার এত বেশি যে সেখানে আর এই চিন্তাটা করার দরকার হয় না। ভেনের মধ্যেই ভালভ থাকে টু মেক শিওর দ্য ব্লাড ফ্লো ইন অনলি ওয়ান ডিরেকশন। এবার আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা লিখবো, এখানে কি জায়গা? ব্লাড প্রেশার ভীষণ বেশি আর্টারির মধ্যে, সেই জন্য আর্টারি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। ভেনের মধ্যে ভীষণ কম, আমাদের নর্মালি ভেন কেটে গেলে খুব হালকা করেই রক্ত বেরোয়। আর ক্যাপিলারির মধ্যে ভীষণই অল্প প্রেশার থাকে, কারণ ক্যাপিলারির মধ্যেই হচ্ছে অসমোসিসটা হচ্ছে। আমি এটাকে একটু ভালো করে তোমাদের জন্য লিখে দিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টারি, ভেন আর ক্যাপিলারির মধ্যে ডিফারেন্স। আর্টারি হচ্ছে তারা যারা হার্ট থেকে দূরে ব্লাড নিয়ে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম হার্ট, মনে রাখবে এ আর এ, অ্যাওয়ে ফ্রম হার্ট আর্টারি। ভেন হচ্ছে তারা যারা ব্লাডকে হার্টের দিকে নিয়ে আসছে। তোমরা বলতেই পারো অক্সিজেনেটেড, নন অক্সিজেনেটেড, কিন্তু সেটা বললে তোমাদের অবশ্যই এক্সেপশনটা মনে করে বলতে হবে, পালমোনারি ভেন, পালমোনারি আর্টারি। কিন্তু তোমরা যদি বলো আর্টারি ডেফিনেশন মানে হচ্ছে দোজ আর ক্যারি দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট, তখন আর তোমাদের পালমোনারি ভেন আর পালমোনারি আর্টারিটা বলতে হবে না, কারণ সেক্ষেত্রে তখন আর কোনো এক্সেপশন থাকবে না। যত আর্টারি আছে সবাই এই ডেফিনেশনে
ফিট করে যায়। তাহলে আর্টারির সায়েন্টিফিক পারফেক্ট ডেফিনেশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম হার্ট, টেক ব্লাড, ক্যারি দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট। ক্যাপিলারি হচ্ছে আর্টারি আর ভেনের মাঝখানে থাকে, অর্থাৎ আর্টারি ব্লাড নিয়ে গেল, ভেন ব্লাড নিয়ে আসছে, এদের মাঝখানে থাকছে ক্যাপিলারি। আর্টারি, ভেন, ক্যাপিলারি সবার যে বাইরের ওয়ালটা আছে সেই ওয়ালটা নর্মালি আর্টারি আর ভেনের ক্ষেত্রে 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। এর মধ্যে আর্টারির মাঝের লেয়ারটা ভীষণ মোটা হয়, ফলে টোটালি আর্টারির বাইরের লেয়ারটা খুব মোটা হয়। আর ভেনের ক্ষেত্রে মাঝের লেয়ারটা পাতলা হয়, বাকি দুটো লেয়ার দুজনের ক্ষেত্রেই সমান, শুধু মাঝের লেয়ারটা আর্টারির ক্ষেত্রে খুব মোটা, ভেনের মধ্যে খুব পাতলা। আর ক্যাপিলারির আবার 3টে লেয়ার থাকে না, শুধু ভেতরের লেয়ারটাই থাকে। ক্যাপিলারি ভীষণ পাতলা হয় দেখতেও, ক্যাপিলারির বাইরের দুটো লেয়ার থাকে না, শুধু ভেতরের একটা লেয়ার থাকে। লুমেন অর্থাৎ এই যে আর্টারি ভেনের মাঝের যে গর্তটা, এটাকে বলে লুমেন। আর্টারি লুমেন খুব ন্যারো হয়, হবে না কেন, বাইরের লেয়ারটা এত মোটা, ভেতরের লুমেনটা ভীষণ সরু হয়ে যায়। ভেনের বাইরের লেয়ারটা পাতলা, তাই ভেতরের গর্তটা চওড়া। ক্যাপিলারির খুব সরু হয়ে যায়, কারণ ক্যাপিলারিকে শরীরের সমস্ত পয়েন্টে, সমস্ত কর্নারে পৌঁছাতে হবে। ভালভ, পাইপলাইনের মধ্যে ভালভ থাকে বা থাকে না, অর্থাৎ যখন কোনো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন কোনো ব্লাড যাচ্ছে, সেই ব্লাডটা আবার ফিরে ব্যাক করতে পারে, চান্স থাকে। যাতে সেটা না হয় সেই জন্য ব্লাড ভেসেলসের মধ্যে ভালভ থাকে, যেমন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ভালভ থাকে, দরজা থাকে। এই ভালভ কি করে, ব্লাডটাকে পিছন দিকে আবার আসতে বাধা দেয়, ব্লাডটাকে সবসময় একদিকেই ফ্লো হতে হেল্প করে। এই ভালভ আর্টারি বা ক্যাপিলারির মধ্যে থাকে না, শুধু ভেনের মধ্যে এই ভালভ দেখতে পাওয়া যায়। আর্টারি কোথায় থাকে, শরীরের অনেক ভেতরে থাকে, একদম অনেক ভেতরে, বেশ ডিপলি কেটে না গেলে আর্টারিতে কোনো টাচ পৌঁছানো সম্ভব নয়। কিন্তু ভেন থাকে আমাদের একদম স্কিনের তলায়, সেই জন্য হাতের এই সব জায়গাগুলোতে যারা মাসেল তোলে, বডি বিল্ডিং করে, তাদের হাতের এই জায়গাগুলোতে আমরা ভেন দেখতে পাই। নীল রঙের বা হালকা সবুজ রঙের যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ভেন। ভেন একদম স্কিনের ওপরে থাকে। আর্টারির মধ্যে বা ভেনের মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হয় না, গ্যাসের এক্সচেঞ্জ হয় ক্যাপিলারির মধ্যে, কারণ ক্যাপিলারি যে কোনো অর্গ্যানের ওপরে ছড়িয়ে থাকে। এটা যদি আমার কিডনি হয়, এর চারপাশে, এর গায়ে, সারা গায়ে যেটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারির মধ্যেই অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া প্রসেসটা হয়, যাতে কিডনির সমস্ত সেল, মাসেলের সমস্ত সেল, স্টমাক, লিভার সবাই অক্সিজেন পেতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারে। ব্লাড প্রেশার, আর্টারির মধ্যে ব্লাডের প্রেশার অনেক, কারণ ফুটোর মানে জায়গাটা সরু, ফলে যেই পরিমাণ ব্লাড যাচ্ছে তাতে খুব প্রেশার থাকে। তোমরা দেখেছো সরু পাইপের মধ্যে দিয়ে জল গেলে খুব ফোর্সে জল যায়, আর চওড়া পাইপের মধ্যে দিয়ে একই অ্যামাউন্টের জল যদি আমি পাঠাই তাহলে জলটা খুব আস্তে যায়। আমার শরীরে ব্লাডের অ্যামাউন্ট তো সেম, ব্লাডের অ্যামাউন্ট তো বাড়ছে না, কিন্তু আর্টারির ফুটো আর ভেনের ফুটোর সাইজ ছোট বড় হচ্ছে, তাই আর্টারির মধ্যে ব্লাডের প্রেশার প্রচণ্ড হাই থাকে। আর্টারি কেটে গেলে সেই জন্য ফিনকি দিয়ে রক্ত বেরোয়, আর্টারি কেটে গেলে ওই জন্য ফিনকি দিয়ে রক্ত বেরোয়। কিন্তু আমাদের যখন স্কিন কেটে যায়, পড়ে গিয়ে কেটে যায়, সেখানে আমাদের ভেন কেটে যায়, সেই জন্য রক্তটার প্রেশার লো থাকে বলে, ব্লাড প্রেশার লো থাকে বলে আস্তে আস্তে রক্ত বেরোয়। ক্যাপিলারি এমনিতেই ভীষণ সরু, তাতে রক্তের পরিমাণও কম থাকে, ক্যাপিলারি কেটে গেলে সেই জন্য খুব অল্প রক্ত বেরোয়। এইটা হলো আমাদের আর্টারি, ভেন, ক্যাপিলারির মধ্যে পার্থক্য।
তাহলে এইটা হলো আমাদের সার্কুলেটরি সিস্টেমের উপাদান বা কি কি জিনিস দিয়ে আমাদের সার্কুলেটরি সিস্টেম তৈরি, হার্ট আর ব্লাড ভেসেল, কারণ আমরা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের আন্ডারে পড়ছি, ওপেন সার্কুলেটরি সিস্টেমের আন্ডারে নন কর্ডাটারা পড়ছে। আমাদের ব্লাড ভেসেলস 3 রকমের, আর্টারি, ভেন, ক্যাপিলারি, তাদের স্ট্রাকচার, ফাংশন, লোকেশন আমরা জেনে নিলাম। এর পরের দিন আমরা শুরু করব হার্টের স্ট্রাকচার দিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।